আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়ন ক খ সাজেশন ক্লাসে। পরিবেশ রসায়ন ক খ সাজেশন ক্লাসে আমরা পরিবেশ রসায়ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক খ গুলা একদম ধরে ধরে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব। এখানে অনেক কোশ্চেন আছে, সো যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো আমি তোমাকে একদম টু দা পয়েন্টে বুঝিয়ে দিব, কিভাবে পড়তে হবে, কিভাবে মনে রাখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট না একবার রিডিং পড়ে যাবা সেগুলোও দেখিয়ে দিব। আর এই সাজেশন ক্লাসের টোটাল এই ক খ যে কোশ্চেনগুলো আছে এগুলা কোথায় পাবা? এগুলা পিডিএফ ডাউনলোড করে তুমি নিজের মোবাইলে পড়তে পারবা, আবার তুমি প্রিন্ট করে বাসায় বসেও পড়তে পারবা। সেই প্রিন্টেবল পিডিএফ এটা কিন্তু আমাদের দেয়া হচ্ছে আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে। তুমি কি করবা? আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে যাবা। বিদ্যার্থী ওয়েবসাইটের স্পেলিংটা বলে দিচ্ছি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। BIDDARTHI, বিদ্যার্থী। এই বিদ্যার্থী লিখে সার্চ দাও, বিদ্যার্থী ওয়েবসাইট চলে আসবে। বিদ্যার্থী ওয়েবসাইটে ম্যাটেরিয়াল বলে একটা সেকশন আছে, সেখানে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আপলোড দেয়া আছে। ম্যাটেরিয়ালস বলে একটা সেকশন আছে, এই যা যা তোমাদের লাগবে সব আমি ওখানে আপলোড দিয়ে রাখছি। সো তুমি চাইলে ওখান থেকে সব নিয়ে নিতে পারো। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথমে আসো যে খড় পানি কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমার চলে আসতে পারে এই পরীক্ষাতে, যদি চলে আসে এটা তোমাকে পারতে হবে। বলছে দেখো, মিঠা পানিতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে দ্বিধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, আয়রন 2+, এইগুলা পাই। দেখো তাহলে দ্বিধনাত্মক ক্যাটায়ন মানে যাদের চার্জ 2, এবং শুধু চার্জ 2 হইলে হবে না, তাকে ক্যালসিয়াম 2+ই হইতে হবে, ম্যাগনেসিয়াম 2+ই হইতে হবে এবং আয়রন 2+ই হইতে হবে। এই যে এই তিনটা দ্বিধনাত্মক আয়ন হলে এরা খড় পানি সৃষ্টি করে। এই তিনটা খড়পানি সৃষ্টি করে। এখন এই খড়পানির আবার দুইটা প্রকারভেদ আছে। প্রকারভেদের ভিতরে একটা আছে হচ্ছে স্থায়ী ক্ষারতা, আর একটা আছে অস্থায়ী ক্ষারতা। তো আমাদের দেখা যাচ্ছে যদি এখানে ক্লোরিন, তারপরে হচ্ছে সালফেট, ঠিক আছে, তারপরে কার্বনেট, এইগুলা যুক্ত হয় পানির সাথে, এইগুলা যদি যুক্ত হয় তাহলে স্থায়ী ক্ষারতা তৈরি হয়। আর যদি এরকম হয় বাইসালফেট, বাইকার্বনেট এগুলা যুক্ত হয়, এগুলা যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। তাহলে অস্থায়ী ক্ষারতার জন্য বাইসালফেট, বাইকার্বনেট হবে, আর স্থায়ী ক্ষারতার জন্য সালফেট, কার্বনেট, ক্লোরাইড এগুলা তৈরি হবে। বুঝতে পারছো? বা একটা এক্সট্রা হাইড্রোজেন আসলে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। তো দুই প্রকার ক্ষারতা আছে। তো আমরা এটার বেসিকটা তো দেখলাম, বাট মেইনলি তুমি এই জায়গা থেকে এই লাইনটা মুখস্থ করো। এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই তিনটা মুখস্থ করো যে এইটা হচ্ছে আমার খড়পানি তৈরি করে। নাম্বার 1 কোশ্চেন গেল। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে আইসোথার্ম কি বা আইসোথার্ম কাকে বলে। তো আমরা জানি থার্ম মানে হচ্ছে তাপমাত্রা। এই থার্ম কথাটা শুনে মাথায় রাখবো হচ্ছে তাপমাত্রা। আইসো মানে হচ্ছে সমান, মানে তাপমাত্রা সমান, মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। তো আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা নির্দিষ্ট। বয়েলের সূত্রে ফর্মুলা ছিল V is inversely proportional to P। এটা ছিল হচ্ছে আমাদের বয়েলের সূত্রের ফর্মুলা। এবং বয়েলের সূত্রের ফর্মুলাতে আমরা যদি এই বরাবর V আর এই বরাবর P রাখি, তাহলে গ্রাফ হয় তোমার এরকম অধিবৃত্তাকার। তো এই অধিবৃত্তাকার গ্রাফে তাপমাত্রা তো আমার তাপমাত্রা ফিক্স। তো যদি আমি নির্দিষ্ট তাপমাত্রা T1 নিই তাহলে আমার গ্রাফটা এরকম হবে, T2 নিলে আমার গ্রাফটা এরকম হবে, T3 নিলে আমার গ্রাফটা এরকম হবে। এই যে আলাদা আলাদা গ্রাফের তাপমাত্রা আলাদা আলাদা, এটা যেহেতু তাপমাত্রা ফুল গ্রাফ জুড়ে সমান থাকে, এই জন্য এই তাপমাত্রাকে আমরা আইসোথার্ম বলি। এবং এই তাপমাত্রা যে রেখা, এইটাকে আমরা আইসোথার্ম রেখা বলি। ঠিক আছে, এখন এইটাকে আমরা বাংলা ভাষায় লিখবো কিভাবে? আমরা বুঝলাম তো, বুঝলেই তো হবে না, আমাদের লিখতে হবে, তাই না? তো লিখবো কিভাবে? দেখো বলছে যে স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রা ফিক্স, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের বিভিন্ন চাপ প্রয়োগ করে এবং সংশ্লিষ্ট চাপের আয়তন লিপিবদ্ধ করে, মানে আমি চাপ প্রয়োগ করে আয়তন লিপিবদ্ধ করব, করে এক্স অক্ষ বরাবর চাপ এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন স্থাপন করব। দেখো ওয়াই অক্ষ আয়তন, এক্স অক্ষ বরাবর চাপ স্থাপন করলে যেই রেখাসমূহ পাওয়া যায় এই রেখাগুলোকে আইসোথার্ম বলে। তার মানে আমরা এটা বসায় গ্রাফে যে রেখা পাবো সেটাকে আইসোথার্ম বলে। সো তোমার আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, এখন তুমি বারবার রিডিং পড়বা, ক্লিয়ার হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে না? বারবার রিডিং পড়ো, তোমার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে আরএমএস বেগ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরএমএস বেগ কি এটা লিখতে গেলে সবসময় তোমাকে নির্দিষ্ট তাপমাত্রা এটা আগে লিখতে হবে। কেন? কারণ তাপমাত্রা তুমি যদি চেঞ্জ করো তাহলে আরএমএস বেগ চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সিআরএমএস এর ফর্মুলা জানি। প্রথমে দাগ দিলাম, ধরো C1 তার স্কোয়ার প্লাস C2 তার স্কোয়ার, C3 তার স্কোয়ার, তিনটা
তিনটা C1 C2 C3 তিনটা বেগের ক্ষেত্রে তিনটার স্কোয়ার করে সমষ্টি করছি, এখন 3 দিয়ে ভাগ করলে গড় হবে, টোটালটার উপর রুট করতে হবে, এইটাকে বলে CRMS। তাহলে আসলে আমরা কাহিনী কি করছি, প্রত্যেকটা বেগের বর্গ করছি, তারপরে গড় করছি, তারপরে বর্গমূল করছি। খেয়াল করো, বর্গ, গড়, বর্গমূল, এই জন্য তোমার CRMS বলে, এটাকে রুট মিন ভেলোসিটি বা বর্গমূলীয় গড় বর্গবেগ বলে এই জিনিসটাকে। তাহলে এইটাকে আমরা যখন লিখবো তখন বলবো যে উপস্থিত সকল গ্যাস অণুগুলার প্রথমে আমরা বর্গ করব, বেগের বর্গ, তারপরে আমরা গড় করলাম এবং এই গড় মানকে আমরা বর্গমূল করলাম। তাহলে তিনটা কাজ, প্রথমে স্কোয়ার করা, দেখো এই স্কোয়ার করাটা হচ্ছে নাম্বার 1, তারপরে গড় করাটা হচ্ছে নাম্বার 2, তারপরে রুট করাটা হচ্ছে নাম্বার 3। এভাবে মাথায় রাখবো, স্কোয়ার, গড়, রুট, মনে থাকে জানো। এইভাবে কাজ করে আমরা এখান থেকে CRMS বের করলাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, বলছে অনুবন্ধী অম্ল কি? অনুবন্ধী অম্ল কি? এবার এটাকে আমরা ব্যাখ্যা করার জন্য রিভার্স ভাবে চিন্তা করতে হবে। অনুবন্ধী অম্ল আসে হচ্ছে ক্ষার থেকে। অনুবন্ধী অম্ল কই থেকে আসে? ক্ষার থেকে। ক্ষারের কাজ কি? ক্ষারের কাজ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করা। তাহলে বলবা যে সমস্ত ক্ষার একটি হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে অম্লে পরিণত হয় তাকে আমরা অনুবন্ধী অম্ল বলি। তাহলে দেখো, কোন ক্ষার একটি হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন গ্রহণ করে অ্যাসিডের সৃষ্টি করে বা অম্লের সৃষ্টি করে, সেই অম্লকে আমরা অনুবন্ধী অম্ল বলি। একদম সিম্পল, নরমালি চিন্তা করে নরমালি আগাবা যে একটা ক্ষার নিচ্ছি, সেই ক্ষার হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করবে। এখন এটা যে ক্ষারই বলবো, এটা কিভাবে চিন্তা করব? দেখো, আমার বলছে অনুবন্ধী অম্ল, তাহলে এটা তৈরি হয় ক্ষার থেকে, তাহলে এই জায়গায় আমি ক্ষারকে চিন্তা করে অনুবন্ধী অম্ল পর্যন্ত পৌঁছায় যেতে পারবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে, বাস্তব গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এদের সূত্র মেনে চলে না। এবার আমাদের এই জায়গাতে মুখস্থ করতে হবে তিনটা জিনিস। একটা হচ্ছে যে যখনই বাস্তব গ্যাসের কথা আসবে বা আদর্শ গ্যাসের কথা আসবে, তখন বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র এবং গ্যাসের গতিতত্ত্ব, এই কথাটা মাস্ট আসবে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। তাহলে দেখো, যারা বাস্তব গ্যাস তারা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র এবং গ্যাসের গতিতত্ত্বের সূত্র মেনে চলে না। এটা আমাদের মাস্ট মনে রাখতে হবে, গ্যাসের গতিতত্ত্বের সূত্র মেনে চলে না। যদি আদর্শ বলতো তাহলে মেনে চলতো। আদর্শ বললে এই কয়েকটা শব্দ মুখস্থ করবা, করে বলবা যে সমস্ত গ্যাস সকল অবস্থায় বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র এবং গ্যাসের গতিতত্ত্বের সমস্ত স্বীকার্য মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। যারা মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। তাহলে বাস্তব গ্যাসের সংজ্ঞা বললেও আমরা পারবো, আদর্শ গ্যাসের সংজ্ঞা বললেও পারবো। মেইন এই কিওয়ার্ড গুলা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আসো, টিডিএস কি? টিডিএস এর পূর্ণরূপ আগে মুখস্থ করবা। টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ একটা পাত্রে পানি আছে ধরো, এই পানির ভিতরে, এই টোটাল পানির ভিতরে সলিড পদার্থ কতটুকু, এইটাকে আমরা টোটাল ডিজলভ সলিড বলি। একটা পাত্রে পানির ভিতরে বা পুকুরের পানির ভিতরে বা কোন একটা জলাশয়ের পানির ভিতরে টোটাল ডিজলভ সলিড কতটুকু, সলিড বা কঠিন পদার্থ কতটুকু, সেইটাকে আমরা টিডিএস বলি। এখন এখানে কঠিন পদার্থের ওয়েট যখন আমরা পরিমাপ করব, তখন কি সেটাকে আমরা পানি সহ পরিমাপ করব? উত্তর হচ্ছে না, তার আমরা ড্রাই ওয়েট পরিমাপ করব। ড্রাই ওয়েট, শুষ্ক ওয়েট। তো এটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব যে কোনো একটি জলাশয় বা পানির ভিতরে অবস্থিত যে সমস্ত কঠিন পদার্থ বিদ্যমান আছে তাদের শুষ্ক ভর বা ড্রাই ওয়েটকে টোটাল ডিজলভ সলিড বা টিডিএস বলে। তো তুমি এই টিডিএস এর পূর্ণরূপ লিখতে পারলেই ধরে নাও তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ। বাকি তুমি যেভাবে বুঝছো সেভাবে নিজের মতো করে ব্যাখ্যা লিখবা। আমি তো ব্যাখ্যাটা বলেই দিলাম, আসলে ঘটনাটা কি সেই ঘটনাটা তুমি নিজের মতো করে লিখতে পারো, অথবা তুমি এটা রিডিং পড়ে যেটা বুঝছো সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা কঠিন ভাষায় লেখা। ওকে, পরের কোশ্চেন বলছে, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা কিভাবে লিখবা? দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তন তো ফিক্স 22.4 লিটার। তো 1 মোল গ্যাসের আয়তন যখন ফিক্স, তখন ওই 1 মোল গ্যাসে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 1 মোল মোলার আয়তনে অণু সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। সো 1 মোলার আয়তন মানে 1 মোল আয়তনের কোন একটা গ্যাস, ঠিক আছে, 1 মোলের আয়তনে কোন একটা গ্যাস, সেই জায়গাতে আমরা কতগুলা পরমাণু বা অণু পাচ্ছি, অণু কতটুকু পাচ্ছি, সেটাই হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। সো আশা করি এই ব্যাপারটা মনে থাকবে তোমার। এই কথাটা একটু ভালো করে পড়বা, পড়ে মনে রাখবা,
তারপরে যে এই সংখ্যাটা লিখে দিবা যে অ্যাভোগাড্রো সংখ্যা এত। খুব বেশি আসে না এই জিনিসটা, বাট যদি আসে তাহলে ভুল করা যাবে না। ওকে, আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো বিওডি কাকে বলে। বিওডি কাকে বলে এই প্রশ্ন যখনই আসবে তখনই তুমি আগে বিওডি এর পূর্ণরূপ লিখবা। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বই থেকে তুমি জানো বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার আমি তোমাকে বলে দিই, ধরো এইটা একটা জলাশয় আছে, এই জলাশয়ের ভিতরে পানি আছে, তাই না? এই জলাশয়ের ভিতর পানি আছে। এখন এই পানির ভিতরে দূষিত পদার্থ আছে। এখন দূষিত পদার্থের আবার দুইটা প্রকারভেদ হয়, একটা হচ্ছে জৈব দূষক, মাথায় রাখবো, একটা হচ্ছে জৈব দূষক, আরেকটা হচ্ছে অজৈব দূষক। খেয়াল করো, একটা হচ্ছে জৈব দূষক, আরেকটা হচ্ছে অজৈব দূষক। দুই ধরনের দূষক আছে, জৈব দূষক আর একটা হচ্ছে অজৈব দূষক। এখন যদি আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড নিই, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সবসময় কাজ করে হচ্ছে জৈব দূষকের জন্য। তাহলে জৈব দূষকের জন্য কাজ করে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে খেয়াল করো, এই জৈব দূষক, ধরো এটা একটা জৈব দূষক, এটা একটা জৈব দূষক, এটা একটা জৈব দূষক, এটা একটা জৈব দূষক, এটা একটা জৈব দূষক। জলাশয়ের ভিতরে যে সমস্ত জৈব দূষক আছে, মানে যাদেরকে ভেঙে ফেলা যায়, এদেরকে বিয়োজিত করে নষ্ট করতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। লিখবো কিভাবে? তুমি বিওডি এর পূর্ণরূপ লিখতে পারলেই ধরে নাও তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ। বাকি লিখবা যে একটি জলাশয়ের পানিতে উপস্থিত সমস্ত জৈব দূষককে বিয়োজিত করে পানিকে দূষণমুক্ত করতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাই আমার বিওডি। বুঝতে পারছো জিনিসটা? এখানে যে সমস্ত জৈব দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে যেই পরিমাণ অক্সিজেন হবে, বিয়োজন মানে কি? বিয়োজন মানে ভাঙা, ভেঙে এটাকে দূষণ মুক্ত করা। ওকে, তাহলে এই জৈব এবং অজৈবর ভিতরে যখন আমি বিওডি নিব তখন শুধু জৈব কথাটা আসবে, ঠিক আছে? এবার যখন আমি বিওডির জায়গায় সিওডি নিব, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি মানে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে এই জৈব এবং অজৈব উভয়ই কাজ করবে, জৈব অজৈব উভয়ই কাজ করবে। কি? সিওডি এর ক্ষেত্রে জৈব অজৈব উভয়ই কাজ করবে। তাহলে একটা জলাশয়ের ভিতর জৈব দূষক থাকতে পারে, অজৈব দূষকও থাকতে পারে। এই জৈব অজৈব উভয়কে নিয়ে কাজ করাবো কিভাবে? আমরা এভাবে লিখবো যে কোন একটি জলাশয়ের ভিতরে উপস্থিত বা কোন একটি জলাশয়ের পানিতে উপস্থিত সমস্ত জৈব দূষক এবং সমস্ত অজৈব দূষককে দূষণ মুক্ত করতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে থাকি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো বিওডি এবং সিওডি দুইটাই ক্লিয়ার। এবার বলছে দেখো অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি কি? একদম ডিরেক্ট এই সংজ্ঞাটাই লিখে দিবা যে বায়ুমণ্ডলে অদক্ষেপ বৃষ্টিতে পিএইচ এর মান যদি 5.6 অপেক্ষা কম হয় বা 5.6 হয় তখন সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। তাহলে দেখো 5.6 মানে কি? পানিতে পিএইচ মান 5.6 মানে ওই পানি অলরেডি অ্যাসিড হয়ে গেছে। নরমালি আমরা যে পানিগুলা খাই সেই পানিগুলার পিএইচ মান 7-এর কাছাকাছি থাকে, 7-এর চেয়ে একটু কম বা 7-এর চেয়ে একটু বেশি, যেটা আমাদের হচ্ছে যে শরীরের গ্রহণযোগ্য মাত্রার ভিতরে থাকে। বাট ধরো আকাশ থেকে পানি পড়তেছে, সেই পানির পিএইচ মান যদি 5.6 হয় তার মানে সে অ্যাসিডিক রেঞ্জে চলে গেছে। ওই অ্যাসিডিক রেঞ্জের পানিটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে? সো এই লাইনটা রিডিং পড়বা, পড়ে এটা লিখে দিবা। সিম্পল কোশ্চেন, চলে আসে। সো দেখো দুইবার আসছে, চলে আসে, এবারও যদি চলে আসে তোমাকে পারতে হবে। পরে বলছে দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা, দেখো পরম শূন্য তাপমাত্রা বুঝতে গেলে আমাদের এই ফর্মুলাটা বুঝতে হবে, ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273। এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে যদি তুমি তাপমাত্রা -273 বসাও, ভি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে ভি নট প্লাস ভি নট টি এর জায়গায় -273 ডিভাইডেড বাই নিচে 273 আসবে। 273 কাটাকাটি করে ভি নট মাইনাস ভি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন, খেয়াল করো তো, আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে গেছে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে গেছে। তত্ত্বীয়ভাবে মানে কি? খাতা কলমে পাওয়া যায়, ঠিক আছে? থিওরিটিক্যালি পাওয়া যায়। তো সেইটাকে আমরা এইভাবে লিখছি যে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন
তাত্ত্বিকভাবে বা তত্ত্বীয়ভাবে শূন্য হয়, খেয়াল করো আয়তন শূন্য কিন্তু ভি ইকুয়ালস টু 0, তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। এই যে পরম শূন্য তাপমাত্রা, এইটা দুইটা তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে গেলে -273, কেলভিনে গেলে 0 কেলভিন। তাহলে এমসিকিউতেও চলে আসতে পারে এটা, আমি পরিবেশ রসায়নের এমসিকিউ দেখাইতে যেও বলছি যে এখানে আমাদের -273 এবং 0 কেলভিন এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে -273 আসতে পারে, 0 কেলভিনও আসতে পারে, এটা মাথায় রেখে তারপরে আগাবো। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো এসআই এককে আর এর মান কত, এটা মুখস্থ করবা। এসআই এককে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন এসআই এককে ইউনিট যেটা আছে এটা মুখস্থ না করলে কিন্তু বিপদে পড়বা, ঠিক আছে? তো এখন আর এর মান শুধুমাত্র এসআই একক না, এসআই একক, লিটার অ্যাটমসফিয়ার একক, সিজিএস একক, তিনটাতেই মুখস্থ করবা এবং তিনটাতেই একক সহ মুখস্থ করবা যাতে ভুল না হয়। আমি কি লিখে দিব? লিখে দিচ্ছি। দেখো এসআই এককে জুল পার মোল পার কেলভিন, এটা তো আমরা জানি। এরপরে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা জানি। তারপরে দেখো সিজিএস এককে 8.314 ইন্টু 10⁷ আর্গ পার মোল পার কেলভিন, এটা আমরা জানি, তাই না? তো এই সবগুলা মানই আমাদের মুখস্থ করতে হবে যাতে এখান থেকে কোশ্চেন আসলে আমরা লিখতে পারি, একক সহ মুখস্থ করতে হবে। পরে বলছে দেখো এসএটিপি এর পুনরূপ কি, মাস্ট মুখস্থ করতে হবে, বারবার চলে আসে, বিভিন্ন বোর্ডে চলে আসে, এবারও কোনো না কোনো বোর্ডে তো আসবেই নিশ্চিত। এটা কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। অ্যাম্বিয়েন্ট এই বানানটা একটু ভালো করে খেয়াল করো, AMBIENT, অ্যাম্বিয়েন্ট বানানটা ভালো করে খেয়াল করো এবং হচ্ছে লেখার সময় সবগুলা লেটারের মানে সবগুলা ওয়ার্ডের ক্যাপিটাল লেটার, মানে প্রথম যে লেটারটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখো, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো পিপিএম বলতে কি বুঝো, কাকে বলে? তো পিপিএম বলতে কি বুঝো এটাকে সবচেয়ে সিম্পলিফাইড ওয়েতে লিখবা। তুমি লিখবা যে আমরা জানি, এভাবে লিখবা, এইভাবে ব্যাখ্যা না দিয়ে লিখবা যে আমরা জানি 1 ppm ইকুয়ালস টু 1 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? এইভাবে লেখা যায়। ppm বলতে কি বুঝো? 1 ppm ইকুয়ালস টু 1 মিলিগ্রাম পার লিটার এবং পাশাপাশি লিখবা যে ppm স্ট্যান্ডস ফর, ppm ইকুয়ালস টু পার্টস পার মিলিয়ন। কি লিখবা? পার্টস পার মিলিয়ন। তার মানে 1 parts in 10⁶। সো 1 parts in 10⁶ এইটুকু লিখলা। এরপরে লিখবা যে কোন একটি দ্রবণে, বাংলায় লিখবা, কোন একটি দ্রবণের 1 লিটারে যদি 1 মিলিগ্রাম দ্রব উপস্থিত থাকে তখন সেই দ্রবণকে আমরা 1 ppm বলি। এই যে জিনিসটা লিখছো না, এইটা সংজ্ঞা দিবা যে কোন একটি দ্রবণের 1 লিটারে যদি 1 মিলিগ্রাম দ্রব থাকে, 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রব, সেটাকে আমরা 1 ppm বলি। 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রব 1 ppm। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রব 1 ppm। ওকে, সো এইভাবে জাস্ট 2 স্টেপে, প্রথম স্টেপে তুমি ppm এর এই সংজ্ঞাটা লিখবা, এইটা লিখবা, সেকেন্ড স্টেপে এটা লিখবা। এটা সম্পর্কে আমি যখন ppm পড়াইছি পরিমাণগত রসায়নে একদম ডিটেল পড়াইছি। ওকে, পরে আসো চার্লসের সূত্রটি বিবৃতি করো। তো তুমি জানো চার্লসের সূত্র হচ্ছে v is proportional to t যখন p স্থির, বাট এটা লিখলে হবে না। এইটা কিন্তু চার্লসের সূত্র না, এটা চার্লসের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্র, অনুসিদ্ধান্তটা কেমন থাকে যে নির্দিষ্ট চাপে কোন একটি গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, এটা অনুসিদ্ধান্ত। এইটা লিখলে হবে না। চার্লসের সূত্র বিবৃতি করতে বললে চার্লসের বেসিক সূত্রটাই বিবৃতি করতে হবে। বেসিক সূত্রটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ধরো তুমি আয়তন ধরছো v0, t ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়তন ধরছো vt। তো এখন তুমি বলতেছো যে কোন একটি গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার আয়তন বৃদ্ধি পায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আয়তন, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আয়তনের সাথে যতটুকু টেম্পারেচার বৃদ্ধি করব তত ডিভাইডেড বাই 273। এইটাকে তুমি vt বলতে পারবা। সেই যে ফর্মুলা, কাঙ্ক্ষিত ফর্মুলা, এটাকে আমরা সূত্রের ভাষায় কি লিখবো দেখো, নির্দিষ্ট চাপে, চাপ ফিক্স, যে কোনো ভরের কোনো গ্যাসের আয়তন বাড়াবা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তনই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে আয়তন এইটা এর 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে দেখো 0 ডিগ্রির আয়তন v0, এর 1/273 মানে কি v0 এর 273। তাহলে খেয়াল করো v0 আছে প্লাস v0 এর 273 বাড়বে বা হ্রাস পাবে, এই জিনিসটা এখানে বুঝাইছে।
সো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং এ আনা গুরুত্বপূর্ণ, আনার পরে তারপরে মুখস্থ করো। মুখস্থ না হলে তো তুমি একদম এক্সাক্ট হুবহু এভাবে সুন্দর করে লিখতে পারবা না, কিছুটা তো মুখস্থ করাই লাগবে, মুখস্থ বিদ্যা প্রয়োজন, না হলে তুমি বুঝবা না। ধরো আমি তোমাকে বুঝাই দিলাম, ভেঙে ভেঙে বুঝাইলাম, তারপরেও জিনিসটা তুমি যদি মুখস্থ না করো তাহলে তুমি ফাইনালি পারবা না, বুঝতে পারছো? সো এই জন্য এই লাইনটা মুখস্থ প্রয়োজন, বাট এটার সাথে মিলাই নিবা। ওকে, আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো অনুবন্ধী ক্ষারক কাকে বলে। তাহলে অনুবন্ধী ক্ষারক যখন বলছে তখন এটা আসছে কই থেকে? অম্ল থেকে। তো অম্ল থেকে মানে আমরা কি বলবো যে কোন একটি অ্যাসিড কি করে, একটি হাইড্রোজেন ছাড়ে, কোন একটি অ্যাসিড একটি হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন ছাড়ার পরে যেই ক্ষারে পরিণত হয় তাকে আমরা অনুবন্ধী ক্ষার বলি। তাহলে দেখো এই অ্যাসিড একটি হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন ছেড়ে দেওয়ার পরে যেই ক্ষারে পরিণত হবে সেই ক্ষারকে আমরা অনুবন্ধী ক্ষার বলতে পারবো। এভাবে চিন্তা করলেই জিনিসটা দেখো একদম ইজি হয়ে গেছে এবং সংজ্ঞাটাও তোমার মনে থাকতেছে। পরে আসো, লুইস অ্যাসিড কি? লুইস অ্যাসিড সবসময় মাথায় রাখবো, লুইস অ্যাসিড ডিল করে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে। লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে, লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে সে কি? সে হচ্ছে অ্যাসিড। অ্যাকসেপ্ট করতে পারলে সে হচ্ছে অ্যাসিড। এটাকে লিখবো যে লুইস তত্ত্ব মতে কোন একটি পদার্থ যদি মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম হয় তখন তাকে আমরা লুইস অ্যাসিড বলি। যেমন উদাহরণ হিসেবে লিখবা যে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, BF3, ঠিক আছে? এই কয়েকটা উদাহরণ দিয়ে দাও, শেষ। কয়েকটা উদাহরণ দিয়ে দাও, শেষ। এই হচ্ছে আমাদের এখানকার মেইন কাহিনী। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা তোমার কাছে একদম A to Z ক্লিয়ার। এবার আসো, পরে বলছে সংকট তাপমাত্রা, এইটা সংজ্ঞা দাও। সংকট তাপমাত্রা, আমরা যখন কোন একটি গ্যাসকে তরলীকরণ করার চেষ্টা করি, ধরো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিছি, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমি একটা পাত্রের ভিতরে তরলে রূপান্তর করার চেষ্টা করব। তো তরলে রূপান্তর করার চেষ্টা যখন করতে যাই তখন একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, যেই টেম্পারেচারের নিচের টেম্পারেচারে তরলীকরণ করা যায়, উপরের টেম্পারেচারে তরলীকরণ করা যায় না। সো সংকট টেম্পারেচার হচ্ছে ওই টেম্পারেচার যার নিচের টেম্পারেচারে তুমি যত চাপই প্রয়োগ করো না করো একে আর তরলে রূপান্তর করা যাবে না। তো এই কথাটাই দেখো লেখা আছে, প্রতিটি বাস্তব গ্যাসের উপাদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যার উপরে রেখে, মানে ওই টেম্পারেচারের উপরে রেখে তুমি যতই চাপ প্রয়োগ করো একে আর তরলে রূপান্তর করা যাবে না, একে আমরা বলি হচ্ছে সংকট তাপমাত্রা। তো এই ফিনোমেনাটা তো তুমি বুঝলা, বাট এই কথাগুলো তুমি যদি মুখস্থ না করো তাহলে হবে না। সো তুমি আমার সাথে ফিনোমেনা বুঝছো, এখন তোমার কাজ PDF নিয়ে একদম ঠাডা মুখস্থ করা। ওকে, কয়েকবার একটু মুখস্থ করবা, ফিনোমেনাটা বুঝে বুঝে মুখস্থ করবা, এভাবে ছবি আঁকায়, তাহলে দেখবা পরীক্ষার হলেও মনে থাকতেছে। পরে বলছে দেখো স্থায়ী ক্ষারতা কাকে বলে। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে, আমি আগেই বলছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই তিনটার সাথে যদি সালফেট, কার্বনেট, ক্লোরাইড এগুলা যুক্ত হয় তখন সেটাকে আমরা স্থায়ী ক্ষারতা বলি। এগুলা সহজে কাটানো যায় না। অস্থায়ীর ক্ষেত্রে বাইকার্বনেট, হাইড্রোজেন চলে আসে, জানি আমরা এই জিনিসটা। সো আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও। আমরা জানি যে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি, আগেই পড়ে আসছি। পরে বলছে দেখো COD কাকে বলে, এটাও আমরা আগে পড়ে আসছি। COD মানে কি? জৈব এবং অজৈব উভয় ধরনের পদার্থকে বিয়োজিত করতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে আমরা COD বলি। এটাকে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? নর্মাল একটা সংজ্ঞা। নাইট্রোজেন ফিক্সেশন ব্যাপারটাকে যদি বোঝার চেষ্টা করো, ধরো আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস আছে, এই নাইট্রোজেন গ্যাস বৃষ্টির মাধ্যমে নাইট্রিক অ্যাসিড হয়ে মাটিতে নেমে গেল, পরে এই নাইট্রোজেন আবার এই জায়গাতে এসে ফিক্সেশন হয়ে তোমার নাইট্রেট মাইনাস আয়নের মাধ্যমে মাটির সাথে, মানে তোমার হচ্ছে যে বায়ুমণ্ডলে থেকে মাটিতে যে সে হচ্ছে পরিবেশের গ্রহণ উপযোগী হয়ে গেল। তো ব্যাপারটা এটাই বলতেছে যে বায়ুমণ্ডলে যে সমস্ত মুক্ত নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনগুলা যেই প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত হয় এবং তারা ব্যবহার উপযোগী হয়ে ওঠে তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। মানে আমাদের মাটি যেটা আছে, এই মাটিতে যে সমস্ত গাছপালা আছে তাদের জন্য নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। সো সেই নাইট্রোজেনের তোমার হচ্ছে যে যেই ভারসাম্য সেটা বজায় থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাস থেকে। সো পরিবেশের নাইট্রোজেন মাটিতে যে ব্যবহার উপযোগী নাইট্রোজেনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আংশিক চাপ কাকে বলে? তো আমরা জানি কোন একটি গ্যাস মিশ্রণ, খেয়াল করো,
একটা ধরো এখানে আমরা একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে অনেকগুলা গ্যাস নিছি, তো পাত্রের ভিতরে যে গ্যাসগুলো আছে এগুলা ভিন্ন ভিন্ন গ্যাস হতে পারে, নাইট্রোজেন, হাইড্রোজেন এন্ড অন্যান্য গ্যাস। তো কোন একটি পাত্রের ভিতরে অবস্থিত পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলা পরস্পরের সাথে বিক্রিয়া করে না, এভাবে লিখবা, কোন একটি পাত্রের ভিতরে অবস্থিত পরস্পর বিক্রিয়াহীন গ্যাসকে আমরা যদি মিশ্রিত করি, সেই মিশ্রিত গ্যাসের প্রত্যেকটি গ্যাস পাত্রের ভিতর আলাদা আলাদা ভাবে যেই চাপ প্রয়োগ করে সেইটাকে আমরা তোমার হচ্ছে যে আংশিক চাপ বলি। তাহলে দেখো এগুলা হচ্ছে বিক্রিয়াহীন গ্যাস, পরস্পর বিক্রিয়াহীন গ্যাস। এই পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলা আলাদা আলাদা ভাবে যেই চাপ প্রয়োগ করে সেটাকে বলি আমরা আংশিক চাপ। ঠিক আছে, এরা কিন্তু একত্রিতভাবে মোট চাপ প্রয়োগ করবে, বাট এরা বিক্রিয়াহীন যেহেতু এদের আলাদা আলাদা চাপ বের করা সম্ভব, সেই আলাদা আলাদা চাপকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ। ওকে, এবার বলছে দেখো ব্যাপনের সংজ্ঞা দাও। এটা আমরা ছোটবেলা থেকে জানি যে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি তোমার যাতায়াত করে তখন সেটাকে আমরা ব্যাপন বলি। গ্রাহামের ব্যাপন সূত্র কি? গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে R is proportional to 1/√m। এইটাকে বলা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। অর্থাৎ স্থির চাপে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আমরা এখানে স্থির চাপ এবং তাপমাত্রা আগে ফিক্স করে নিব, দিয়ে বলবো কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যে কোনো একটা লিখলেই হবে, যে তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে তুমি পেয়ে যাবা, ভালো করে পড়ো যাতে আসলে পারো। নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে আগেই পড়ছি, বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে এটা মাথায় রাখবা, যে একটি গ্যাস অণুর জন্য প্রাপ্ত গ্যাস ধ্রুবক যেটা, এটাকে বলে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়? 1 মোল গ্যাসের জন্য ধ্রুবক হচ্ছে R, সেটাকে আমরা যদি তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটি অণুর জন্য পাওয়া যায়, বুঝতে পারছো? সো একটি অণুর জন্য তোমার প্রাপ্ত গ্যাসের যেই ধ্রুবক, গ্যাস ধ্রুবক, সেটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলি। আশা করি মাথায় রাখবো এই কথাটা, এই যে অংশটা, এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা মুখস্থ না থাকলে পারবা না। ওকে, সো এরপরে লাস্ট বলছে দূষক কাকে বলে। সো এইটার দুইটা ওয়ার্ড কিওয়ার্ড মাথায় রাখবা, যে যারা আমাদের পরিবেশের জন্য সহনীয় মাত্রা উপেক্ষা করে বা সহনীয় মাত্রার চেয়ে বেশি চলে যায় এবং যারা আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তারাই দূষক। একটা হচ্ছে আমরা যেটা সহ্য করতে পারবো না, আর একটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনযাপনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই দুইটা পয়েন্ট পাইলেই সে হচ্ছে কি দূষক। ওকে, এরপরে আসছে হচ্ছে পরিবেশ রসায়ন থেকে খ নম্বর প্রশ্ন। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপর খ নম্বর পড়াবো। তো চলো আমরা খ নম্বর কোশ্চেন দেখি। খ নম্বরে প্রথমেই যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, এটা একটু দেখার চেষ্টা করি। বলছে এসআই এককে আর এর মান নির্ণয় করো। এসআই এককে আর এর মান এসআই এককে এটা কিভাবে বের করব? তো আমাদের ওই যে পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন আছে না, পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন থেকে দেখো আর এর ভ্যালু আর ইকুয়ালস টু পিভি বাই আরটি, এটা বের করতে হবে। তারপর পি এর ভ্যালু বসাবা, চাপের একক, চাপ এক অ্যাটম না বসায়, এটা যেহেতু আমাদের এসআই ইউনিটে বলছে তাহলে প্যাসকেলে বসাতে হবে। প্যাসকেলে দেখো 101325 প্যাসকেল, এটা বসাতে হবে। আয়তনকে আমাদের মিটার কিউবে বসাতে হবে, বাট আমরা জানি ভি ইকুয়ালস টু 22.4, এটা কি লিটারে, তো যেটা লিটার ওইটা জানি আমরা হচ্ছে ডেসিমিটার কিউব। তো ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে কনভার্ট করতে গেলে 22.4 এর সাথে 10⁻³ দিয়ে গুণ করলে মিটার কিউবে কনভার্ট হয়ে যায়। এই ভ্যালুটাই তুমি এখানে বসাবা ভি, নিচে এন এর ভ্যালু 1 বসাবা, টি এর ভ্যালু 273 বসাবা। এই তিনটা ভ্যালু আগে লিখে নিবা, তারপরে বসাবা, বসালে 8.314 এটা চলে আসবে। সো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। এই যে জিনিসটা, এটা তোমাকে এখন বাসায় বসে একা একা লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে প্র্যাকটিস না করলে কিন্তু এটা তুমি পারবা না। সো বারবার লিখে এটাকে প্র্যাকটিস করো, যত লিখে প্র্যাকটিস করবে এটা তত তোমার মনে থাকবে এবং এটা আসার মতো একটা প্রশ্ন। পরে আসো, পরে কোশ্চেন বলছে দূষিত পানির নমুনায় সিওডি এর মান বিওডি এর চেয়ে বেশি হয় কেন? এটা এখানে অনেক সুন্দর করে বেশি লিখে ব্যাখ্যা করা আছে, আমি তোমাকে নিজের ভাষায় বলে দিই। বিওডি এটার মানে কি? প্রথমে লিখবা বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর মানে হচ্ছে কোন একটি নমুনা পানিতে উপস্থিত জৈব যে সমস্ত দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে কোন একটি নমুনা পানিতে উপস্থিত সমস্ত জৈব এবং অজৈব উভয় ধরনের দূষককে বিয়োজিত করতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। সো একটা শুধু জৈব
আর একটা হচ্ছে জৈব প্লাস অজৈব। তো জৈব অজৈব দুই ধরনের দূষক, এইটাকে বিয়োজিত করতে আমার অবশ্যই বেশি অক্সিজেনের প্রয়োজন হবে, এইটাতে কম অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে দেখো দুইটা নিয়ে যদি আমরা এখন যাচাই বাছাই করি, তাহলে আমরা দেখেই বলে দিতে পারছি যে এখানে যেহেতু জৈব অজৈব উভয় আছে, এখানে বেশি অক্সিজেন, এখানে জৈব আছে, এখানে কম অক্সিজেন। তাহলে এই যে লাইনটা, এটার সারসংক্ষেপ এখান থেকেই বলতে পারতেছি। তাহলে এখানে এইভাবে না লিখে তুমি যেটা করবা, এটার পূর্ণরূপ লিখবা, সংজ্ঞা লিখবা, এটার পূর্ণরূপ লিখবা, সংজ্ঞা লিখবা, সংজ্ঞা থেকে পার্থক্যকরণ করবা, যে এখানে যেহেতু উভয়ের জন্য প্রয়োজন হয়, দুইটার জন্য প্রয়োজন হয়, সো এটা এখানে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। দেখো আমি একটু কম সময়ে তোমাদেরকে বেশি ভ্যালু দেওয়ার জন্য একটু দ্রুত যাচ্ছি, আশা করছি ধরতে পারবা সবকিছু, বুঝতে পারছো? কারণ হচ্ছে তোমাদের তো সেকেন্ড পার্টের আগে টাইম কম, আর এত কম টাইমে তোমাকে অনেক কিছু পড়ে যেতে হবে। সো তুমি এই ক্লাসের ডিউরেশন অনেক বেশি হলে করে শেষও করতে পারবা না, সো একটু দ্রুত টানতেছি। পরে বলছে দেখো, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন? তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, ধরো কোনো একটা অ্যাসিড দুর্বল মানে সে হচ্ছে ছাড়তে চায় না। সো ধরো সে ছাড়তে চায় না, তো ধরো তুমি একটা জিনিসকে ছাড়তে চাও না, আঁকড়ে ধরে রাখছো। এবার যখন তুমি তাকে ছেড়ে দিছো, ছাড়তে চাও না, আঁকড়ে ধরে রাখছো, যখন তুমি তাকে ছেড়ে দিছো, তখন যেটাকে ছেড়ে দিছো ওটাকে আবার তুমি তীব্র বলে নিজের দিকে টানবা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে অ্যাসিড যত বেশি দুর্বল সে ছেড়ে দেওয়ার পর ওই জিনিসটাকে তত বেশি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, তত বেশি অ্যাট্রাক্ট করে। সো এই কথাটা, এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা একটু ভালো করে ইয়া করবা। মৃদু বা দুর্বল অ্যাসিডের প্রোটন ত্যাগের ক্ষমতা কম হয় এর অনুবন্ধী ক্ষারের বিপরীত প্রোটন গ্রহণের উচ্চ প্রবণতা দেখায়। এই যে লাইনটা আছে, এই লাইনটা মুখস্থ করবা, এই লাইনটা মুখস্থ করে এখানে বসাইতে, মানে এটার সাথে অ্যাড করে দিতে পারলেই আর কিছু লাগবে না। ধরো তুমি এই যে রিঅ্যাকশন গুলো আছে, তোমার রিঅ্যাকশনও দেওয়া লাগবে না, তুমি এইটা দিয়ে ব্যাখ্যা করে ফেলতে পারবা যে এই হচ্ছে আমার মেইন কাহিনী, বুঝতে পারছো? আর এটা আসার সম্ভাবনাও কম, বাট মেইনলি এই লাইনটা মনে রাখলেই হচ্ছে। পরে বলছে দেখো, সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবকের মান বের করো। তাহলে আগে আমরা ইয়ার এককে দেখছি না, আগে আমরা কোন এককে দেখছি? আগে আমরা হচ্ছে যে এসআই এককে দেখছি, এখন সিজিএস এককে লাগবে। তো সিজিএস এককে তুমি চাপের মান জানো না, তো আমাদের মাথায় রাখতে হবে চাপ P = বের করার ফর্মুলা হচ্ছে H rho g। H মানে উচ্চতা, H মানে কি? উচ্চতা। তো H মানে উচ্চতা, যেটা সিজিএস এককে আমাদের উচ্চতা কতটুকু ধরা হয়, পারদচাপ, থার্মোমিটারে পারদচাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ ধরা হয়। তো আমরা এইচ এর জায়গায় 76 সেন্টিমিটার বসাইতে পারি। রো মানে হচ্ছে ঘনত্ব, তো ঘনত্ব আমরা বসাইতে পারি পারদের ঘনত্ব 13.6 সিজিএস এককে। তাহলে যেখানে পি বসবে, খেয়াল করো, আমরা এখানে আর = উপরে পাবো হচ্ছে পিভি বাই আরটি, ঠিক আছে? পি এর পরিবর্তে এইচ রো জি বসাও ইন্টু ভি ডিভাইডেড বাই আরটি। তো এইচ এর জায়গায় তুমি কি বসাইছো? 76 সেন্টিমিটার পারদচাপ বসাইছো। রো এর জায়গায় তুমি বসাইছো 13.6, এগুলো মুখস্থ করতে হবে। জি এর জায়গায় সিজিএস এককে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আসবে, সেখানে 981, এটা মুখস্থ করতে হবে। সো এই যে এই ভ্যালুটা এগুলো মুখস্থ করতে হবে। করার পরে তারপরে এই যে চাপের জায়গায় 76, 13.6, 981 বসাই দিলা। তারপরে দেখো এই জায়গায় যে ভি আছে, ভি মানে কি? 22.4 লিটারে হওয়ার কথা, বা লিটার মানে তো ডেসিমিটার কিউব, বাট তোমার লাগবে হচ্ছে সেন্টিমিটার কিউবে। তো সেন্টিমিটার কিউবে কনভার্ট করলে এমএল থেকে 22,400 বসানো যায়, ডিরেক্ট এখানে তুমি 22,400 বসাইতে পারবা। ডিভাইডেড বাই নিচে যে তোমার 1 মোল 273, এটা ক্যালকুলেশন করলেই দেখো এই যে এই ভ্যালুটা চলে আসবে, এটা হচ্ছে সিজিএস ইউনিটে। তাহলে এইটার মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে সিজিএস ইউনিটগুলো মনে রাখা। এই যে ভ্যালুগুলো দেয়া আছে, এগুলো যদি মনে না রাখতে পারো, তাহলে তুমি এটা মিলাইতে পারবা না, ঠিক আছে? সো আমার এটা মনে রাখাটা মাস্ট, এইটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। পরে আসো, বলছে পানির সিওডি 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝায়? তো সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কথাটার মানে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কথাটার মানে হচ্ছে কোন একটা পানির নমুনার ভিতরে জৈব অজৈব উভয় ধরনের দূষক আছে। সো আমরা এভাবে লিখবো যে সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কোন একটি নমুনা পানিতে জৈব অজৈব উভয় ধরনের দূষকের জন্য যেই পরিমাণ তোমার হচ্ছে অক্সিজেন প্রয়োজন, তাকে আমরা সিওডি বলি। সিওডি তে ভ্যালু 1.5 মিলিগ্রাম পার লিটার, এই কথাটার মানে হচ্ছে 1 লিটার পানিতে যেই পরিমাণ জৈব অজৈব দূষক আছে, তাকে বিয়োজিত করতে 15 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। অর্থাৎ 1 লিটার পানির দূষককে বিয়োজিত করতে
1.5 আছে আই গেস 1.5 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। তো এত মিলিগ্রাম অক্সিজেন দিয়ে আমরা টোটালটাকে তোমার হচ্ছে দূষণ মুক্ত করতে পারি বা বিয়োজিত করতে পারি। এখন বিয়োজিত করার সময় যেহেতু সিওডি আছে, এটা কিন্তু জৈব অজৈব উভয় হবে, এটা মাথায় রাখবা। পরে বলছে দেখো চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রার প্রতিষ্ঠা করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া। প্রথমে তুমি এই সমীকরণটা লিখবা, এই সমীকরণ লেখার পরে তারপরে তুমি এই সমীকরণে টি এর মান -273 বসাবা। -273 বসালে এখানে আয়তন শূন্য হয়ে যাবে, আগেই দেখাইছি। আয়তন শূন্য হয়ে গেলে জাস্ট 2 লাইন ব্যাখ্যা করে লিখবা। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমাকে আমি এটাকে 7 স্টার দিয়ে দিব, 7 স্টার দিয়ে দিব, মাস্ট এটা মুখস্থ করে যাও, এটা প্রতিপাদন চলে আসবে। ঠিক আছে, সো এটা অলরেডি আমি তোমাকে বুঝাইছি, এই জন্য আর বললাম না, জাস্ট একবার ওভারভিউ দিলাম। পরে বলছে দেখো পানিতে বিওডি এর মান 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝায়। তো 5 মিলিগ্রাম পার লিটার এই কথাটার মানে হচ্ছে 1 লিটার পানিতে উপস্থিত জৈব দূষক যেগুলো আছে সেগুলোকে বিয়োজন করতে 5 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে 5 মিলিগ্রাম অক্সিজেন, বুঝতে পারছো, 5 মিলিগ্রাম অক্সিজেন 1 লিটার পানিতে যে সমস্ত জৈব দূষক আছে, যেহেতু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলছে এই জন্য জৈব দূষক। দেখো এই প্রশ্ন কতবার আসছে দেখছো, সো তোমার বোর্ড পরীক্ষায় চলে আসবে, এটা সুন্দর মতো বুঝে তোমাকে ব্যাখ্যা করতে শিখতে হবে। অলরেডি কয়েকবার বুঝাইছি, সো নিজের ভাষায় লিখতে শিখতে পারলেই হইলো। পরে বলছে দেখো আয়রন ক্লোরাইড এটা লুইস অ্যাসিড কেন। তো দেখো লুইস অ্যাসিড মানে কি, যারা লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে কখন পারবে, যখন তার গ্রহণ করার জন্য ফাঁকা ডি অরবিটাল থাকবে বা পি অরবিটাল থাকবে। তো তুমি যেটা করবা, প্রথমে আয়রন ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস করবা, করে এখানে দেখাই দিবা 3D তে তোমার ডি অরবিটাল ফাঁকা আছে, এখানে ইলেকট্রন নেয়ার জায়গা আছে। সো এখানে ইলেকট্রন নেয়ার যেহেতু জায়গা আছে, সো ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি জায়গা আছে, সো ওই জায়গাতে সে ইলেকট্রন নিতে পারে, এই জন্য সে লুইস অ্যাসিড। ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, ঠিক আছে। সো এই ব্যাখ্যা আমি অনেকবার বুঝাইছি, এই ব্যাখ্যা পরিবেশ রসায়নের এমসিকিউ ক্লাসেও বোঝানো হয়েছে, বেসিক ক্লাসেও বোঝানো হয়েছে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। পরে বলছে দেখো পানি উভয়ধর্মী পদার্থ, এটা ব্যাখ্যা করো। যখনই উভয়ধর্মী পদার্থ বলবে তখন আমাদের উভয় ধর্ম দেখাতে হবে, অর্থাৎ সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া আমরা কিভাবে দেখাবো, যেমন ধরো পানির সাথে HCl এর বিক্রিয়া করে এইটা তৈরি হয়েছে, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া। পানির সাথে ক্ষারের বিক্রিয়া করে এইটা তৈরি হয়েছে, এটা হচ্ছে তোমার কি বলতো ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে এক সেম পানি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করছে, দুইটাই যখন আমি দেখাবো তখন আমি বলতে পারবো পানি একটি উভয়ধর্মী পদার্থ। অনেক ক্ষেত্রে এখানে উভয়ধর্মী না বলে অ্যামফোটোরিক কথাটা উল্লেখ করে দেয়। যদি অ্যামফোটোরিক কথা উল্লেখ থাকে তাহলে তোমাকে অ্যামফোটোরিক দিতে হবে, ঠিক আছে, উভয়ধর্মী না দিয়ে দিবা কি অ্যামফোটোরিক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো ব্যাখ্যা করো HClO4 একটি শক্তিশালী অম্ল হলেও এর অনুবন্ধী ক্ষার দুর্বল। তো প্রথমে HClO4 এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা, করে বলবা HClO4 একটি শক্তিশালী অ্যাসিড। তারপরে এই HClO4 একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে দিয়ে তোমার এইটা এবং এইটাতে রূপান্তর হয়েছে এটা দেখাবা, পানির সাথে বিক্রিয়ায় করাইছো করে দেখাবা। এবার দেখো এইটা আমার শক্তিশালী অ্যাসিড প্রমাণিত, তাহলে এইটা থেকে তৈরি হওয়া যে অনুবন্ধী ক্ষার তৈরি হয়েছে এটা ডেফিনেটলি দুর্বল হবে, কারণ শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, তো ওটা দুর্বল, তাহলে ওটাকে দুর্বল ভাবে আমরা বলতে পারি যে ওটার দুর্বলতা। তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যা করার সিস্টেম। ক্লিয়ার হয়েছে আশা করি, একটু দ্রুত যাচ্ছি বাট আশা করি বুঝতে পারছো টোটাল জিনিসটা। পরে বলছে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড, ব্যাখ্যা করো। সেম কিভাবে ব্যাখ্যা করবা, তুমি বলবা যে যারা লুইস অ্যাসিড তারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণের জন্য তাদের ফাঁকা ডি অরবিটাল বা পি অরবিটাল থাকে। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামে ফাঁকা পি এবং ডি অরবিটাল উপস্থিত আছে, সো সে এখানে ইলেকট্রন ঘাটতি থাকা ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং তাহলে সে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই সেম ব্যাখ্যা কয়েকবার বুঝাইছি, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো গ্যাসের গতিশক্তি নির্ণয়ে আরএমএস বেগ ব্যবহার করা অধিক উপযোগী কেন। তো ব্যাপার হচ্ছে যে কোন গ্যাসের কণাগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে গ্যাসের কণাগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, ফলে দেখা যায় কি একটা কণার সাথে আরেকটা কণার যে বেগের তারতম্য এটা অনেক বেশি, ডিফারেন্স অনেক বেশি হয়, এবং এই ডিফারেন্স এত বেশি হয় যে তুমি স্বাভাবিকভাবে একটা
মানে সবচেয়ে ব্যবহারযোগ্য উপযোগী কোনো ভ্যালু খুঁজে পাবা না। তখন অনেকগুলা পদ্ধতিতে একটা এভারেজ ভ্যালু গ্রহণ করা হয়, কখনো কখনো সরাসরি গড় করা হয়, কখনো কখনো তোমার বর্গমূলীয় বর্গবেগ করা হয় বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করা হয়। তো দেখা গেছে যে কয়টা ধরনের তোমার এরকম এভারেজ ভ্যালু বের করার পদ্ধতি আছে তার ভিতরে আরএমএস ভ্যালু বের করার পদ্ধতিতে সবচেয়ে অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায়, এবং এই ক্যালকুলেশনের মানগুলা ব্যবহার করে আমরা গ্যাসের অন্যান্য ফর্মুলাতে কনভার্ট করতে পারি। এই জন্য আমরা এখানে আরএমএস ভ্যালুকে উপযোগী বলে মানে মনে করি। সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমি যেভাবে বললাম এভাবেও লিখতে পারো, এইটা রিডিং পড়ে এভাবেও লিখতে পারো, এটা একবার রিডিং পড়তে পারো, পড়ে এদের মতো করেও লিখতে পারো। পরে বলছে দেখো BF3 একটি লুইস অ্যাসিড ব্যাখ্যা করো, সেম ব্যাখ্যা, BF3 এর ইলেকট্রন বিন্যাসটা দেখায় তারপর সেম ব্যাখ্যা দিবা। এবার বলছে দেখো HNO3 এবং H3PO4 এই দুইটার কে দুর্বল অ্যাসিড, মানে H3PO4 দুর্বল অ্যাসিড কেন ব্যাখ্যা করো। যখনই আমার এই অ্যাসিডের কথা বলবে, এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের প্রথমেই লিখবা যে এই ধরনের অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে তার শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর। এইটা জারণ মান এত, এটা জারণ মান এত, খেয়াল করে দেখবা দুইটারই জারণ মান সমান হয়ে যাবে। যখন সমান হয়ে যায় তখন যার আকার ছোট, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, সে বেশি শক্তিশালী। সো যেহেতু এখানে নাইট্রোজেনের আকার ছোট হয় ফসফরাসের থেকে, এই জন্য এটা বেশি শক্তিশালী হয়, এটা কম শক্তিশালী হয়। অর্থাৎ তোমার বেসিক যে শর্ত সেই শর্ত অনুযায়ী আগাচ্ছে। আমি ওই যে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী ওই ভিডিওতে কিন্তু এটা দেখাইছি, ঠিক আছে, একদম ডিটেল দেখাইছি। সো ওইটারই ব্যাখ্যাটা এখানে আমি তোমাকে জাস্ট একটু রিক্যাপ করে দিলাম। ওকে, পরে বলছে দেখো এই যে যৌগটা আছে এখানে তোমার একটা হচ্ছে HCl আছে আর একটা হচ্ছে অ্যামোনিয়া আছে, কোনটার ব্যাপন হার বেশি সেটা ব্যাখ্যা করতে বলছে। সো HCl এবং অ্যামোনিয়া দুইটার ভিতরে কার ব্যাপন হার বেশি এটা কিভাবে ব্যাখ্যা করবা। ব্যাপন হার বেশি এটা ব্যাখ্যা করতে গেলে তোমার অবশ্যই ব্যাপন হারের বেসিক ফর্মুলাতে যাইতে হবে। তো ব্যাপন হারের ফর্মুলা হচ্ছে কোন একটি যৌগের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আবার কোন একটি যৌগের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, দুইটাই লিখতে পারবা। তো এখানে খেয়াল করো HCl এর আণবিক ভর এবং অ্যামোনিয়ার আণবিক ভর বের করো। অ্যামোনিয়ার আণবিক ভর বের করলে দেখবা 17 হয়, HCl এর 36.5 হয়। তাহলে দেখো যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম তাহলে এর ব্যাপন হার বেশি হবে, কারণ কি ব্যাপন হার আণবিক ভরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সো এই দুইটার ভিতরে আণবিক ভর বের করে তারপরে তুমি সিদ্ধান্ত দিবা, এইটুকু। এটা আমরা MCQ ক্লাসেও দেখছি যে কিভাবে এটা কাজ করে, বুঝতে পারছো? জাস্ট নিজের মতো করে ব্যাখ্যা করবা, ডেফিনেটলি এই দুইটা দিতে হবে, না দিলে তোমার এটা কারেক্ট হবে না। পরে বলছে দেখো অ্যামোনিয়া একটি লুইস ক্ষার ব্যাখ্যা করো। তো লুইস ক্ষার, এতক্ষণ কিন্তু লুইস অ্যাসিড দেখছি, তো লুইস ক্ষারের শর্ত হচ্ছে যে সমস্ত যৌগ লন পেয়ার ইলেকট্রন দান করতে পারে বা মুক্ত যৌগ ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা লুইস ক্ষার বলি। যেহেতু অ্যামোনিয়া যৌগের অ্যামোনিয়ার উপর এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন বিদ্যমান, এই মুক্ত যৌগ ইলেকট্রন সে দান করতে পারবে, এই জন্য এটি লুইস ক্ষার হিসেবে কাজ করে। এইটুকু ব্যাখ্যা করলেই তোমার ফুল মার্ক তুমি পেয়ে গেলা, এইটুকু জাস্ট ব্যাখ্যা করো। ওকে, পরে বলছে দেখো ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে অম্ল ক্ষারের সংজ্ঞা দাও। তো এটা কিভাবে লিখবা। ব্রোনস্টেড লাউরির মতবাদকে লিখবা, ব্রোনস্টেড লাউরির মতবাদকে প্রোটনীয় মতবাদ বলে। প্রোটন মানে কি? প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন। তো ব্রোনস্টেড লাউরি অনুসারে যারা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে তারা অ্যাসিড, যারা হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে তারা ক্ষার। সো এইটাই তুমি লিখবা যে যারা ডোনেট করতে পারে তারা অ্যাসিড, তারা অ্যাকসেপ্ট করতে পারে তারা ক্ষার। তারপর একটা ডোনেট করে দেখাবা, একটা অ্যাকসেপ্ট করে দেখাবা, এইটুকুই। একটা ডোনেট করে দেখাবা, একটা অ্যাকসেপ্ট করে দেখাবা। যে ডোনেট করতে পারবে সে অ্যাসিড, যে অ্যাকসেপ্ট করতে পারবে সে ক্ষার। সো এত লেখা লাগবে না, জাস্ট বেসিক তুমি সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা। ওকে, ক্লিয়ার? পরে বলছে দেখো এই যে যৌগটা আছে এটা একটা উভয়ধর্মী পদার্থ, ব্যাখ্যা করো। তো দেখো আমার যৌগটা হচ্ছে HCO3-, এ দেখো একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে CO3-, এ রূপান্তর হতে পারে, যখন ছাড়বে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে। আবার এখানে যেহেতু মাইনাস চার্জ আছে, HCO3- একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে, গ্রহণ করলে সে H2CO3 তে রূপান্তর হয়। তাহলে দেখো একই জিনিস ছাড়তেও পারতেছে, গ্রহণ করতে পারতেছে, এই জন্য আমরা এইটাকে উভয়ধর্মী পদার্থ বলতে পারবো। যে ছাড়তে পারে, গ্রহণ করতে পারে, উভয় করতে পারে, সে হচ্ছে উভয়ধর্মী পদার্থ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো 64 গ্রাম অক্সিজেনের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ লিখো। বাস্তব গ্যাসের সমীকরণ মানে হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ। প্রথমে তুমি ভ্যান ডার ওয়াল সমীকরণ এইটা মুখস্থ করবা, ভ্যান ডার ওয়াল সমীকরণটা মুখস্থ করবা। ভ্যান ডার ওয়াল সমীকরণ কি? P + n²a/v², v - nb = nRT। এই সমীকরণটা মুখস্থ করবা। এই সমীকরণে শুধুমাত্র চেঞ্জ করা যায় হচ্ছে n চেঞ্জ করা যায়। এখন n = w/m। w এখানে দেখো 64 গ্রাম দেয়া আছে, m এর ভ্যালু তুমি জানো 32, এখান থেকে ক্যালকুলেশন করলে 2 মোল আসে।
এই 2 মোল এখানে সব জায়গায় বসাও। তো খেয়াল করে দেখো পি প্লাস 2 স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস 2b ইকুয়ালস টু 2RT। টোটালটা ক্যালকুলেশন করে বসালে দেখো এখানে 2 এর স্কোয়ার করলে 4 আসে, 2b 2RT আসে। এইটা হচ্ছে সেইটা বসানোর পরে, বুঝতে পারছো? সো এখানে আমাদের মেইন কাহিনী কি, আগে এই সমীকরণ লিখতে হবে, তারপরে এই সমীকরণে n এর ভ্যালু বের করে নিয়ে এনে তারপরে বসাতে হবে। বসাইলেই আমরা এখান থেকে ওই বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়াল সমীকরণ পেয়ে যাব। এটা খুব আসে, এমসিকিউতেও আসে, আবার এখানে তো আসছেই। সো এটা ভালো করে মাথায় রাখবা। পরে বলছে দেখো খড় পানি সাবানের সাথে ফেনা তৈরি করে না কেন? একটা লাইন মনে রাখবে এখানে, তাহলেই হবে। সেটা কি? খড় পানি সাবানের সাথে ফেনা তৈরি করে না কারণ কার্বনেট, ক্লোরাইড, সালফেট, লবণ এগুলা বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। এই কথাটা লিখতে পারলে 1 মার্ক। অদ্রবণীয় গাদ, তো এই অদ্রবণীয় গাদ তৈরি করে। এর আগেই তো আমরা বলছি যে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+, এগুলো ক্ষরতা সৃষ্টি করে সালফেট, ক্লোরাইড এবং নাইট্রেট আয়নের সাথে। সো সালফেট, ক্লোরাইড, তারপর হচ্ছে কার্বনেট আয়নের সাথে যখন তোমার খড় পানি তৈরি করে, তখন এ হচ্ছে তোমার সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। এই অদ্রবণীয় গাদের কারণে তোমার পরিষ্কার হয় না, পরিষ্কার না হয়ে সাবানকে ক্ষয় করে ফেলে, মানে সাবানকে কেটে ফেলে বা ভেঙে ফেলে। ঠিক আছে? সো এইটা তুমি লিখতে পারলে এখানে হচ্ছে। বিক্রিয়া না দিলেও সমস্যা নেই, তুমি ওই কথাটা মেইনলি গুরুত্ব দিয়ে পড়ো, ওই কথাটা তুমি লিখতে পারলেই হচ্ছে। সো মোটামুটি এর পরে যে কোশ্চেনগুলো আছে এগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো তুমি একবার রিডিং পড়ে ফেলবা। এগুলো দেখবা যে তোমার হচ্ছে আর্সেনিকের প্রভাব, তারপর হচ্ছে যে নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে কথাবার্তা লেখা আছে, ক্রোমিয়ামের প্রভাব, আর্সেনিকের প্রভাবে কি কি রোগ হয়, এই টাইপের কোশ্চেনগুলো আছে। একবার রিডিং করলেই পারবা। এই পর্যন্ত যা যা পড়াছি এইগুলা তুমি যদি একটু ভালো করে দেখে যাও, এর ভিতর থেকেই তুমি পরিবেশ রসায়ন থেকে ইনশাল্লাহ ক খ দুইটাই কমন পেয়ে যাবা। সো এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমরা যারা যারা এই ক্লাসটা এই পর্যন্ত করছো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।